অনেকদিন বাদে আবার মন মিতালিতে পেয়ে গেলাম আমাদের শঙ্কর দাসকে। শঙ্কর দাস আমাদের সেদিনের বন্ধু। তখন তরুণ ছিল আমাদের সবার মতো, কালো চুল, চোখে স্বপ্ন। এখনও হয়তো কিছু স্বপ্ন রয়েছে, সবার যেমন থাকে। আমাদের প্রত্যেক মানুষের যেমন কিছু স্বপ্ন থাকে, কিছু জানা বা কিছু অজানা। সেই কিছু জানা বা অজানা জেনে নেওয়ার জন্যেই এই মন মিতালি। শঙ্কর, তোর ডাকনাম কি ছিল? শঙ্কর। শঙ্কর, তোর মদনপুর থেকেই শুরু? মদনপুর থেকে শুরু। একটু ছোটোবেলায় যদি বলিস অল্প একটু। ছোটোবেলায় মদনপুর প্রাইমারি তেঘুরি প্রাইমারি বিদ্যালয়ে পড়াশোনা করেছি। ওখান থেকে তোর 5 to 12 মদনপুর বয়েজ হাই স্কুল, তারপরে তো নৈহাটি কলেজ আরবিসি। খেলাধুলা কী করতিস? খেলাধুলায় সব খেলাধুলাই খেলা করতাম, কিন্তু সব মানে স্পেসিফিক কোনো খেলোয়াড় না। যতদূর জানি তুই তো খুব একটা শান্ত ছিলি না, তো এখনও মনে পড়ে মানে কি সেরকম অশান্ত কোনো কাজ যার জন্য বাড়িতে বিরাট মার খেয়েছিলি? হ্যাঁ, মার খেয়েছি তো, অন্যের ফল চুরি করে খাওয়া। আচ্ছা, বেসিক্যালি ওটা কুল। আগে মাঠে খেলতে গেলে পরে ওই রাস্তার ধারে একটা কুল গাছ ছিল একজনের মহিলার, তাই ওই ইচ্ছা করে বল ওখানে মেরে বল কুড়াতে গেলে পরে কুলগুলো কুড়িয়ে নিয়ে আসা। তার জন্য বাড়িতে মার খেয়েছিস? তার জন্য বাড়িতে কমপ্লেন করেছে বাবার কাছে যে তোমার ছেলেই এর কাজ করে। আর কেউ খায়নি? তোমার ছেলে খেয়েছে? না, আর কেউ খেয়েছে, কিন্তু আমাকে যেহেতু চেনে সেহেতু আমার বাড়িতে কমপ্লেন। অন্যের বাড়িতে গেলে পরে এই কমপ্লেন আমার বাবার ওই দূর সম্পর্কের রিলেটিভ ছিল আর কি, যার জন্যই। তো এরকম মানে আর কোনো স্মৃতি মানে মনে পড়ে মানে ছোটোবেলায় যেগুলো মিস করিস? আর হ্যাঁ, ওই মিস বলতে ওই খেলার সঙ্গসাথীরাই যা। তখন তো আমাদের টাইমে খেলাই আর স্কুল বাস, এছাড়া তখন তো মোবাইল টোবাইল ছিল না, যা হতো আমাদের হাতে পায়ে বদমাশ। আর তোর অ্যানুয়াল পরীক্ষার পরে ওই বিকেল সন্ধ্যা পর্যন্ত খেলা, বিকেলে বাড়ি বসে এই করা। তখন এত আমাদের আড্ডা, বাইরে আড্ডা দেওয়ার প্রবৃত্তিও ছিল না। খেলাধুলা করো, সন্ধ্যায় বাড়িতে থাকো, বাহ, যাই কিছু গান বাজনা করো, খেয়ে খাও দাও, ঘুমাও। হ্যাঁ, এখনকার ছেলে মেয়েদের যেমন মাঠ বলে বিশেষ কিছু মাঠ নেই। তারপরে তো যেই সময় পাওয়া যেত সাইকেল চালানো হতো। এখন তো সব মোবাইলে বসে। ঘুড়ি, এক সময় ঘুড়ি উড়াতে গেলে পরে দুপুর 2টো 2:30 বাজতো। সে ঘুড়ি অনেক বড় সুতো নিয়ে কেটে চলে গেল, দৌড়াতে দৌড়াতে প্রায় 2 মাইল 3 মাইল। সে কুমারপুর দেখেছিস? ওই অবধি চলে যেতাম। মামুলি দূর না কিন্তু। হ্যাঁ, তোর এই বাড়ি থেকে কুমারপুর তো অনেকটা দূর, অনেক দূর। সে গৌরঙ্গপাড়া হয়ে শ্যালো পাম্প হয়ে সে কুমারপুর, আর গৌরঙ্গপাড়া থেকে প্রায় 2-3 কিলোমিটার। হ্যাঁ, আবার আমাদের বাড়ি থেকে গৌরঙ্গপাড়া মানে মাটামাটি হলে পরে 1 কিলোমিটার। হ্যাঁ, পেছন দিয়ে আসতিস, স্কুলের পেছনে মাঠ দিয়ে। তা হচ্ছে প্রায় 3-4 কিলোমিটার দৌড়ে দৌড়ে যেতাম। কোনো সময় ধরতে পারতাম, কোনো সময় ধরতাম। এখন যদি বলা হয় যাওয়ার জন্য যাবি না? এখন মানসিকতাই অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, কলেজ পাস করলাম, কলেজ পাস করার পরে এখন তুই কোথায় চাকরি করছিস? এখন আমি বেসিক্যালি আরপিএফে। আচ্ছা, আরপিএফের ইন্টেলিজেন্স ব্রাঞ্চে রয়েছি। মেট্রোতে নাকি? মেট্রো। এখন পোস্টিং হয়ে তোর এই মেট্রো, মানে টোটাল মেট্রো, কলকাতা মেট্রো। আচ্ছা, তো এই যে কলেজ পাস করার পরে তুই আজকে মেট্রোতে এসে গেছিস, এর মধ্যেখানে জার্নিটা কীরকম করলে একটু বল যদি। এই ধর 1 বছর স্কুল মানে কলেজ পাস করার কি করলি? কলেজ পাস করার পরে 1-1.5 বছর মতো তোর ওই কম্পিউটারের ডিপ্লোমা কোর্সে ভর্তি হলাম। তার মধ্যে তো বেশিরভাগ সময় ওই খেলাধুলাতেই কেটে গেল। ওর মধ্যেও হচ্ছে খেলতে, মানে যখন আমি ওই আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে তখন আমি হাত এইটা ভাঙি ফুটবল খেলতে গিয়ে। আচ্ছা, তারপরে ধর ওখান থেকে ওই চাকরি পেয়ে চলে গেলাম ধানবাদ ট্রেনিংয়ে। ওখান থেকে 7 বছর মোগলসরাই ডিভিশন কাটালাম, মোগলসরাইতে। মানে চাকরি ধর কলেজ পাস করলি ফার্স্টে আমরা 91-তে। হ্যাঁ, 91 থেকে তারপর চাকরিতে কবে ঢুকলি? 93 অক্টোবর, 31 অক্টোবর। তাড়াতাড়ি পেয়ে গেছিস। হ্যাঁ, ওখান থেকে ওই যখন ট্রেনিং শেষ হলো তখন 94 জুন। মানে চাকরি গিয়ে একটাই পরীক্ষায় ওইটাই দিয়েছি, এটাই চলে যাবে, একটাই ধরে যাবে। তাহলে এবার লাকি ইন দিস কেস।
যে একটা পরীক্ষা দিয়ে একটাই চাকরি পেয়েছি, ওই দিয়েছিলাম, ওটাতেই চলে। তখন ফর্ম ফিল আপ শুরু হলো আমাদের থেকে আর কি। আচ্ছা, আগে তো এমনি মাঠে শুধু ফিজিক্যাল টেস্টের উপরই নিত, আমাদের থেকে হলো তোর ওই রিটেন টেস্ট। তারপর ধানবাদ ট্রেনিং করে মোগলসরাই ডিভিশনে গেলাম, গয়াতে ছিলাম, ওখানে প্রায় 6 বছর কাটালাম, কাটিয়ে চলে আসলাম আমাদের শিয়ালদা ডিভিশনে। আচ্ছা, বাড়ি মোটামুটি বাড়ি থেকেই যাতায়াত। তুই এর মধ্যেকারে তোর গৃহিণীকে কোথায় খুঁজে পেলি? যাতায়াতের পথে? না, ওকে অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, ওই আমার এক দাদার বন্ধুর সোর্সের মধ্যে। কেন এই যে 91 থেকে এই 6 বছর, মানে 1 বছর বাদে পেলি, 93-তে পেলি, তারপর 6 বছর, হ্যাঁ, তার মানে 99 হয়ে গেল। তাহলে এই যে এতগুলো বছরের মধ্যে সেরম কাউর চোখে পড়েনি, মনে ধরেনি? ওই যে বললাম তোকে, আমাদের ওই টার্গেটই ছিল যে একটু সময় পেলে পরে একটুখানি খেলা, যেরকম আমরা মোগলসরাইতেও তাই, গয়াতে তোর বিকেলবেলা আমাদের প্রতিদিন খেলা হতো। গরমের টাইমে ফুটবল, শীতের টাইমে ক্রিকেট খেলা হতো, বাজারে আড্ডা খেলা। মানে তোর জীবনে একটা মানে গুড পার্ট আর গ্রাউন্ড খেলার মাঠে দিয়ে চলে এখনো কাটে। এবং আপ টু তোর আমি মোটামুটি এই ধর ওই অফিসের খেলাগুলো ছেড়েছি 2008-09 নাগাদ আমি খেলা ছেড়েছি। আচ্ছা, তখন আর হয়ে উঠতো না, কারণ একটু প্র্যাকটিস না হলে পরে, এখন যদি একটা বল এরমভাবে ছোড়া যায়, প্র্যাকটিস না থাকলে পরে এই জায়গাটা ব্যথা হবে, সেই জন্য আর তারপরে আগে। এর বাদ দিয়ে এই যে তুই কি রেলে কোনো মানে তোর মানে ছোটোবেলায় কোনো স্বপ্ন ছিল রেলে ঢুকবি, নাকি এমনি ঢুকে এমনি ঢুকে তখন দেখ, আমরা 91 থেকে 93 এমন কিছু আমাদের বেকারত্ব জীবন হয়নি, সুতরাং তখন ওই স্বপ্ন বিভ্রমের মধ্যে না। তখন ওই ফাঁকা টাইমটা পেতাম, তখন মনে হতো যেন 8-9-এ পড়ার মতো ফাঁকা পেয়েছি, একটু খেলে আসি, এর বাইরে কোনো চিন্তাই ছিল। আর তারপরে তোর ওই কম্পিউটারটা তখন মোটামুটি আসলো, তখন ওই যায় একটা কম্পিউটার করছে, আমি ওই বাগুইহাটিতে কম্পিউটার এটা শিখেছিলাম। আচ্ছা, তারপরে আবার ওটা দিলাম, দেখলাম হয়ে গেল। দাদা একটা অনেকগুলো চাকরি তোর পাস করেছিল, পাস করে তোর বাছাবাছি করতে গিয়ে ওর পরবর্তীকালে একটু প্রবলেমই হয়ে গেল। ওই তথ্য সংস্কৃতি বিভাগে রয়েছে, ওখানে ওদের ওই কেসটা তোর ওই সরকার থেকে আটকে দিয়েছিল। আচ্ছা, মানে নিচ্ছিলই না, তারপরে কোর্ট কেস মোট কেস করে ওরা ওটাকে এই করে। মানে সেই দিকে তুই আর কোনো রিস্ক নেই? সেই দিকে আমি মানে যেটা পেয়েছি সেটাতেই চলে যাই। এটাও যথেষ্ট ভালো। মানে এমনি যদি তুই মানে রেলের চাকরি না পেতিস, তাহলে তুই কী হলে তো ভালো লাগবে, মানে কি পেশাতে নিযুক্ত হলে? তখন একটা বিজনেস কিছু ধরতে হতো। এমনি এই চাকরি করছিস, এই যেটা বললাম আর কি, এই চাকরিটা না হলে তুই বিজনেস করতিস, মানে আলাদা করে ওটা অন্য কোথাও চাকরি করার, মানে এরকম মনে কখনো হয় না যে আমি এটা না হয় অন্য কোথাও হতো না? বয়সটা পার হতো, তারপরে বয়স পার হলে পরে তখন ব্যাপার যে চাকরি বাকরি বয়স নেই, তারপরে তোকে যদি অপশন থাকতো যে কি হতে চাও তুমি, কি না, তাহলে একটা চাকরি করতাম, চাকরি করতিস। এমনি ঘুরতে যাওয়ার তো কোনো শখ? হ্যাঁ, ঘুরতে যাওয়া যায়। মানে কীরকম পছন্দ করিস, জঙ্গল না পাহাড়? না, পাহাড় সমুদ্র দুটোই আমার কাছে ভালো লাগে। পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের মতো, আর সমুদ্রের সৌন্দর্য একটা আলাদা। আর যত আমার এখন ট্রিপ হয়েছে সব পাহাড় আর সমুদ্র নেই। তোর ভালো লেগেছে সবচেয়ে বেস্ট ট্রিপ কি? সিমলা। আর ওদিকে তো ভাইজাগ ভালো লাগে। কেরলও বেটার, নট অনলি কেরলও সুন্দর। টোটাল কেরলের আমাদের ট্রিপ ছিল 12 দিনের, দারুণ কেটেছিল ওটাও। আচ্ছা, এই যে তোর চাকরি 93 সালে পেলি, মানে 93 সালেই তুই প্রায় আউট অফ ট্র্যাক হয়ে গেলি, নিজের লাইফের দিকে এগোতে থাক। এই যে হঠাৎ করে এই 2019-এ এত বছর বাদে, যেটা সবাইকে জিজ্ঞেস করলি, এত বছর বাদে যে এতগুলো ছেলেপেলে হুড়মুড়িয়ে ঢুকে পড়লো তোর লাইফে, তোর অ্যাকনোলেজমেন্টে, তোর কীরকম ফিল করবি? মানে বিরক্তি নাকি অবাক? না, সত্যি খুব ভালো মনে হচ্ছে, যেন সেই আমরা পড়ছি সেই সময়কার।
আমরা যে আবার দেখায় আমরা যে এই করলাম, সেটা তো তোর আমাদের মনে হচ্ছে যে নাকি আমরা যেন নতুন করে আবার যেন কলেজে একটা ভর্তি হলাম, আবার কলেজ শুরু হবে এইরকম আর কি, সবার সাথে দেখা সাক্ষাৎ। যদিও যার যার কাজের তাড়নায় সব কিছুতে অ্যাটেন্ড করা যায় না, যেরকম আমাদের ধর ক্ষেত্রে ফোর্সের ক্ষেত্রে হলে পরে কি হয় যে একটা বাউন্ড থাকে, যে তোমাকে দিলাম না তো দিলামই না, ছুটি হলো না। তারপরে কিছু আছে যে এত পার্সেন্টেজ থাকবে, এই এবার দিয়ে আবার দেখা আসিস না, এবার দেখা যেতে পারে। সামনে বছর কবে মনে আছে তো? কবে যেন করেছি সামনেটা? 4th জানুয়ারি। এটাই সবচেয়ে ভালো হয়েছে। এই যে তোর এতগুলো বন্ধুবান্ধব এক জায়গায় পেলি, এরকম এই এতগুলো বন্ধুবান্ধব নিয়ে তোর কোনো চিন্তা আসে মাথায়? চিন্তা তো আসে, কিন্তু ওই যে সবসময় তো আমি নিজে শারীরিকভাবে হাজির হতে পারি না, সেটাই তো নিজেকে নিজে একটুখানি গিল্টি ফিল হয় যে আমি যেতে পারছি না। সবসময় সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এটাই হচ্ছে। এই যে আমাদের যে তাহলে মোটামুটি আমি যে কটা হয়েছে অনুষ্ঠান কিন্তু সব কিছু, খালি এবার আমি যেতে পারিনি। আগের বছরও অ্যাটেন্ড করেছি, সব কটাতে আমি অ্যাটেন্ড করেছি, শুধু এই বছরটা আমি যেতে পারলাম না। এই যে আমাদের সহৃদয় আছে যে সোশ্যাল উইংটা, সহৃদয় সম্বন্ধে তোর কি ভাবনা বা কি প্রস্তাবনা? ভালো তো, মানুষকে কিছুটা হেল্প করাটা তো খুব ভালো জিনিস। না, এটা নিয়ে তোর কোনো প্রস্তাবনা যে যেমন হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা হলে ভালো হতো? না, সে তো অবশ্যই, যে কোনো জিনিস একটা পরিচালনা করতে গেলে ওটা যেরকম থেকে অবস্থা তার থেকে আরেকটু ভালো হলে পরে, আর একটু বড় হলে পরে সেটা তো ভালো হবেই, সে নিজেদেরও ভালো লাগে। যেমন এবছর থেকে আমাদের ঘোষণা করা হয়েছে 2026 থেকে আমরা স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করছি, একটি ছেলে এবং একটি মেয়ে। সেই ব্যাপারে তোর কোনো চিন্তা ভাবনা? সেটা কিভাবে খুঁজে বের করবি? সেটা কি আমাদের মধ্যে ছেলে মেয়েরা নাকি? সেটা প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে চাকদা ব্লক। আচ্ছা, চাকদা ব্লকে যতগুলো স্কুল থাকবে, ওটা ইলাস্ট্রেশন পরে দেওয়া হবে গ্রুপে, সবাই মতামত জানতে চাওয়া হবে। চাকদা ব্লকে যতগুলো স্কুল আছে তার মধ্যে একটি ছেলে একটি মেয়ে প্রমিজিং, মানে এটা নয় যে হাই স্কোর করেছে, সেটা নয়, হয়তো কম স্কোর করেছে, কিন্তু প্রতিভা যে সে মানে দারিদ্রতায় যেন কোনো মেধা নষ্ট নয় সেই লক্ষ্যটা। ঠিক আছে, এটাই সবচেয়ে ভালো। দারিদ্রতায় যেন কোনো মেধা নয়, হয়তো সে 90% নাম্বার পায়নি, হয়তো 70% কি 80% নাম্বার পেয়েছে, কিন্তু সে যে জায়গা থেকে পড়াশোনা করেছে সেটা অনেকে হয়তো পারত না সেই পড়াশোনা, বা হয়তো ভবিষ্যতে তার পড়াশোনা চালাবার ক্ষমতাও নেই। সেই জায়গাটাকে আমরা সুরক্ষিত করতে চাইছি, যে কোনো মেধা যেন অর্থের অভাবে নষ্ট না হয়। আচ্ছা, তোর ছুটি কবে? স্পেসিফিক সেরকম তো আমাদের ডেট নেই, ডেট মোটামুটি শুক্রবার করে নিই। আচ্ছা, তো তোর অলস দিন কীভাবে কাটাস, মানে ছুটির দিন? এখন ছুটির দিন একটু বাড়িতে ধর একটুখানি কাজকর্ম করা হলো, তারপর দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়ে। একটু ঘুম এসে যায়, একটু টিভি দেখতে দেখতে ঘুম এসে যায়। হ্যাঁ, যদি এমন হতো তোর যা দরকার, যা খাবার, যা পড়ার, তোর মানে মনের চাহিদা অনুযায়ী সব কিছু প্রোভাইড করা হবে, তোর যা দরকার, তাহলে একটা দিন, একটা আদর্শ দিন তুই কীভাবে সাজাবি? একটা আদর্শ দিন সকাল থেকে রাত অবধি তুই কীভাবে সাজাবি? তোর যা দরকার তুই তাই পাবি। ধর যা দরকার তাও পাওয়া গেল ঠিকই, কিন্তু তার মধ্যে একটা আছে যে নিজের হাতে কিছু করে আসা। যেরকম ধর সকালবেলা উঠলি, চাটা খেলি, একটু ওই খেয়ে তারপরে তো একটু বাজারে নিজের মনের মতো একটু বাজার করে আনলি, যা জানিস, আসলি, তারপরে আবার একটু টিফিন করলি, করে যদি ফুল গাছ আছে, ফুল গাছে একটুখানি পরিচর্যা করে, তারপরে তো ঘরের কিছু কাজকর্ম যদি থাকলো তো করে, তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আবার সন্ধ্যা হলে পরেই বেরিয়ে যাওয়া স্টেশনের উদ্দেশ্যে, বা কোনো জায়গায় যেখানে বন্ধু বান্ধবদের একসাথে সবাই মিট হয়। তাহলে এই যে এখনো এই জিনিসটা আমার আছে। আচ্ছা, এই জিনিসটা তো আছে, আমি বলছি নেমে অফিস থেকে গেলাম, ধর 8টায় বাজলো বা 8:30 বাজলো বা 9টায় বাজলো, তাও আমাদের ওখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটুখানি জানো, এই ট্র্যাডিশনটা সেই থেকে এখনো আছে। মানে এইটা যদি আদর্শ দিন হয়, তাহলে আদর্শ দিনের মধ্যে তো পরিবার তো থাকলো না। ওই যে যেই কাজটা করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম, ওইটুকু। এবার ধর কোনো জায়গায় যদি ছুটি নিলাম, নিয়ে যদি কোনো জায়গায় ঘুরতে গেলাম,
তো কোনো জায়গায় যাওয়ার আছে, কিছু নিমন্ত্রণ আছে বা কোনো কিছু আছে, সেগুলো ক্ষেত্রে আলাদা। সেগুলো তখন ওই আমার যে নিজের ইগুলো সেগুলোকে ক্যান্সেল করে ওই কাজটা করতে হয়। মানে ছুটির দিনে বাড়ি থাকবো, বাড়িই থাকবো, আদারওয়াইজ কোথাও বেরোবো না, আড্ডাটুকু মারা ছাড়া। ওই সন্ধ্যা থেকে 8টাটুকু ওটা আমার, ওটা তো পার্সোনাল সমস্যা, ওইখানে কোনো ডিস্টার্বেন্স যদি না কোথাও যাই সেটা আমার পারিবারিকভাবে যদি কোনো লায়াবিলিটি না এসে। হ্যাঁ, এই যে এইভাবে তুই দিন কাটাতে চাইছিস, দিন কাটাচ্ছিস পরিবার নিয়ে, বন্ধুবান্ধব, কলিগস নিয়ে, এর মধ্যে যখন তুই একা হয়ে যাস, অনেক সময় হয় না, হয়তো সবাই আছে কিন্তু হঠাৎ করে মানে হয়তো বাড়ির লোকেরা কোথাও গেছে, একটা একা হয়ে যায়। তো একা যদি হয়ে যাস তাহলে তুই কী ভাবিস, মানে কীরকমভাবে সময় কাটাস যে একা হয়ে যাস বাড়িতে একা, মানে অলস সময় কী আর কাটাস? অলস সময়টা এখন তো বয়স হয়ে গেল, ধর 50-55 কাছাকাছি সবাই চলেই গেলাম। এখন যদি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে মনে হয় যেন একটু শুয়েই পড়ি, ঘুমটাই। তারপরে সন্ধ্যাবেলা থেকে যেখানে খুশি যাওয়া হোক, আসা হোক, যা কিছু হোক, 2-4 ঘন্টার জন্য ম্যানেজ করা যায়। কিন্তু দুপুর থেকে 2:30-3টে ধর খেয়ে দিয়ে উঠলে পরে যে কোনো ছুটির দিন সবারই হয়ে যায়, হয়ে গেলে পরে মনে হয় যেন তখন একটুখানি এমনি ব্যক্তিগত কোনো শখ বা আহ্লাদ, ওই ফুল গাছ আর তাছাড়া? ফুল গাছ আর যদি কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয়, এমনি গান বা কবিতা বা ছবি আঁকা, নিজে গান টান কবিতা মবিতা কিছু শিখেনি, আবৃত্তি টাবৃত্তির ব্যাপার, শুধু ওই একটু গান টান সিনেমা টিনেমা দেখলাম, বাস এইটুকুই। আর বেশি টিভি আমার অত পছন্দ হয় না, যদি আমার টাইম থাকে আড্ডাবাজিটুকু আমার চলে এখন, ওটাই আমার ফার্স্ট প্রেফারেন্স, ওইটাই। ছোটরাতে তো মানে এইভাবে কাটাচ্ছিস, মানে বেশি কে বকতো, মা না বাবা? মা। মা মানে উঠিয়ে পিছিয়ে পেটাতো নাকি? না পেটাতো না, ওই বকাবকি করলো, একটু জোরে চিল্লালো, তাহলে আমি চলে আসতাম, এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে স্কুল থাকি, স্কুলে খেয়ে দিয়েই দৌড়ে চলে যেতাম। আর সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে পরে মাই বাবা কিছু বলতো না। জীবনে এতগুলো মানুষের সাথে তোর যে সাক্ষাৎ হলো, এই যে স্কুলে গেলি, কলেজ গেলি, অফিস গেলি, তুই চিন্তা করবি না, এখনও আমার 5 থেকে যে বন্ধু বান্ধবরা আমার এখনও রয়েছে, তারা এখনও পর্যন্ত আমরা রোজ বসে গল্প করি। এটা বিশাল ব্যাপার অবশ্যই। এই যে নীলরতনে তোদের পোস্টমর্টম ডিপার্টমেন্টে, মানে পোস্টমর্টমের যে রিপোর্টগুলো যে দেয়, কল্যাণ বলে আমাদের মাছ দেওয়ার ছেলে, মদনপুরে, আচ্ছা, ও তো আমাদের বেচারি ছেলে ছিল। ওই আসলাম, আমরা সব বসি, তারপরে আরও ছেলে পেলেরা আছেন যে নানান পেশায় যুক্ত, সবাই আসে, এসে। তো তোর জীবনে কোন মানুষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে কোন মানুষটা বেশি দাগ কেটে যেত তোর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে, তোর শিক্ষাতে, মানে এই যে আজকে যে মানুষ হয়েছিস? অবভিয়াসলি মা, নির্দ্বিধায় বলা যায় এটা। মানে তখন যে মার খেতিস, তখন মনে পড়ে না মার উপর খুব রাগ হতো? মা বেসিক্যালি মারতো না, জানিস তো, মা ওই বকাবাজি করতো, একটু চিল্লামিল্লি করতো, তাতেই আমাদের হয়ে যেত। আর বাবা ছিল খুবই রাগী, যেরকম তুই 1000 দোষ করবি তোকে কিছু বলবো না, কিন্তু একটা দোষে যদি রেগে গেল তো বাস। এটা একটা বাড়িতে এটা চিন্তা থাকে। আবার তুই বাবার ওই যতটুকু রাগ আছে, ধর বাবার 2 মিনিট রাগটা আছে, 2 মিনিট রাগ বাবা থেকে আমরা দৌড়ে পালিয়ে যেতাম, 2 মিনিট পরেই বাবার পিছন পিছন করে বেড়াতাম। তখন আবার ভেরি কুল, ভেরি অ্যাডোরেবল। তোর কি মনে হয় তুই যে মানুষটা তৈরি হয়েছিস, সেই মানুষটার মধ্যে এমন কোনো গুণ আছে যে থেকে সর্বতভাবে ভালোবাসা যায়? আমার? হ্যাঁ, তোর নিজের সম্বন্ধে তোর কি অভিমান? তুই একটা ভালো মানুষ নিজেকে মনে করিস? খারাপ না, না খারাপ না, সেটা অন্য কথা, সেটা নেগেটিভ পার্সেন্ট পড়ে। আমি বলছি তুই ভালো মানুষ, তুই কি মনে করিস? মনে করলে কেন মনে করিস তুই ভালো মানুষ? তোর মধ্যে কী এমন গুণ আছে যে তোকে ভালো মানুষ বলে মনে করা যায়? নিজের ব্যাপারে কি বলা যায় বল দেখি। হ্যাঁ, সেটাই তো জানতে আছি, তোর নিজের সম্বন্ধে নিজের কি বিশ্লেষণ?
এইটুকু ভালো বলতে পারবি না, মানে আমি আমার ডিপার্টমেন্টের দিক থেকে যেটুকু বুঝেছি, ধর ও যে যেরকম করছে করুক, মানে যতক্ষণ না আমার ক্ষেত্রে এটা তো উদাসীনতা হয়ে গেল, তাহলে তো ততক্ষণ পর্যন্ত আমি কিছু মানে ইও করি না, ধরিও না, দেয় আমার যেরম আছে আসুক থাকুক। তাহলে তো সে ছোটোবেলা ওই লাইনটা মনে পড়ে যাবে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব কিনা তারা যেন পৃথিবী সমত হয়, সে তো উদাসীনতা হয়ে গেল। আমি সেটা তো অফিসে জানছি, অফিস, পাড়া, বাড়ি, এই সব মিলে তুই যে মানুষটা, এই মানুষটার মধ্যে ভালো কি আছে? ভালো মানুষ বলে কেন মনে করা উচিত? তো ভালো যদি এইটুকু বলতে পারিস, আমি কারোর সাথে ঝগড়াঝাটি পছন্দ করি না। আচ্ছা, ঝগড়াঝাটিটা আমি পছন্দ, মানে অকারণে তর্ক এড়িয়ে যাস? ও কারণে তর্ক এড়িয়ে যাই, মানে যেটা দেখছি একদম লিমিটের বাইরে চলে যাচ্ছে তখন আমি এই করি, তাছাড়া আমি আর এই করি না। এটা কি তো ভালো, তোকে ভালো মনে করার একমাত্র কারণ হওয়া উচিত? তো এটা তো খারাপ বলবে না। না, এটা খারাপ না, কিন্তু তোর ভালো হওয়ার জন্য এই একটাই কারণ তুই পাচ্ছিস, মানে তুই নিজেকে ভালো বলার জন্যে, নিজেকে ভালো প্রমাণ করার জন্য তোকে যদি বলা হয় যে তুমি প্রমাণ করো তুমি একটা ভালো মানুষ, তুই একটাই কারণ পাবি খুঁজে, আর কিছু বলার নেই। আর কিছু বলার নেই যে আমি কারোর সাথে তর্ক করি না। না, তর্ক করি না মানে কি, আননেসেসারি আমি কারো সাথে আমি কোনো কিছুতে জড়াই না। তো এই কারণে কি তুই নিজের প্রতি নিজেকে গর্বিত মনে করতে পারিস? এটা তো একটা ভালোই দিক। ভালো দিক তো অবশ্যই ভালো দিক, এখনকার দিনে হ্যাঁ ভালো দিক। না, এখনকার দিনে অবস্থা প্রকৃতিতে ভালো দিক, কিন্তু উদাসীনতা কিন্তু ভালো নয়। মানে তুমি তাহলে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ? না, আমি অন্যায়কে প্রশ্রয় না, এটা হচ্ছে জাস্ট সে যে করছে, সে যদি তার লিমিট ক্রস করে তখন রাগ ধরে, বা তখন তাকে কিছু বলা বা কিছু করা যেটা হোক সেটা, কিন্তু তাছাড়া যদি সে ছোটোখাটো জিনিসের ওপরে রাগ করে কী লাভ? তুই নিজে যখন এইটাই মনে করিস, তাহলে তোর যে বন্ধুগুলোকে তুই মনে করিস কাছের মানুষ, বা যাকে বন্ধু হিসেবে পেতে যাবে, যে কোয়ালিটি থাকলে একজনকে বন্ধু বলে মনে করতে পারিস, সেটা কি একই গুণ যে সে কোনো তর্ক করবে না? তর্ক না, আসলে বন্ধু হিসেবে দেখতে গেলে তাকে দেখতে হবে যে সে কীরকম। হ্যাঁ, যদি মানে এক কথায় মানে বন্ধুদের কোন, মানে বন্ধুদের গুণাবলী কী থাকা উচিত, মানে তুই বন্ধু হিসেবে কী মনে করিস? দেখ, বন্ধুদের গুণাবলীর মধ্যে ধরতে গেলে পরে বন্ধু হতে হলে যে সে যে এখন আমাদের বয়স হিসাবে ধরছি আর কি, মানে এই করার ধর, তাকে যদি আমি সব সময় বলি যে তুমি আমার কাছে আসো, হ্যান করো ত্যান করো, সুতরাং সে তার টাইম পাবে না। মানে সে তার সমস্ত কাজ করে যতটুকু সময় দিতে পারবে, তার মধ্যে সে যদি তার বিহেভিয়ারটা ভালো রাখে। এই যেমন আমাদের কলেজে যে গ্রুপে, এই যে গ্রুপে এতগুলো ছেলেমেয়ে রয়েছে, ভিন্ন জনে ভিন্ন কথা বলে। তোর কি মনে হয় যে যারা যা বলছে, যা সব বলছে সব কথাই কি বলা উচিত? না, সব বলা উচিত না। মানে এই যে গ্রুপে কথাবার্তাগুলো চলে, তোর হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাবার্তাগুলো কেমন লাগে? সব যে খারাপ তা না, বলছে কিছু ক্ষেত্রে আছে, হয়তো তুই একটা কাজ করছিস, সেই কাজটা ধর করতে গেলে তার ভালো মন্দ দুটো দিকই, সেটা অবশ্যই হবে। হয়তো ভালোর দিকটা বেশি, যেই জিনিসটা খারাপ সেই জিনিসটার ব্যাপারে হয়তো কেউ বললো, সাময়িকভাবে হয়তো মনে করা হবে যে এই জিনিসটাও না বললেও পারতো। কিন্তু এটাও ঠিক যে সে যে বলল, সেই কথাটা যখন তুললো, হয়তো তুই ওই কাজটা করতে গিয়ে ওই দিকটা হয়তো ভাবিসনি, সে যে তুললো, এটা তো শিক্ষণীয় একটা ব্যাপার, শিক্ষণীয় ব্যাপার যে এটা ধর, এটা হ্যাঁ এই জিনিসটা যদি এই কাজটা করার জন্য যদি এইটা খারাপ হয়, তাহলে পরে এটা না করাই, দেখতে হবে যে তার এটা কতটুকু ইমপ্যাক্ট কতটুকু হয়। বলাও একেবারে যে বলছে না, কিন্তু তার মধ্যে যে এক শ্রেণীর আছে যারা একটু বেশি করে ফেলে, যেগুলো হয় আর কি। আমি কিছু করতে পারবো না, আমি অন্যকে কাটিয়েও দিতে পারবো না, আমি এইটা মনে করি। যদি আমি শারীরিকভাবে ধর, ওই যে তোরা গেলি ওখানে বললি অযোধ্যা যে গেলি, আমি ধর যেতে পারলাম না, তা সেখানে একটা বড় কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি তো হয়। হ্যাঁ, যে কোনো কাজ কিছু ভুল তো হবেই। সেই ভুলটা নিয়ে আমি ক্রিটিসাইজ করবো, এটাও ঠিক না।
আমি যেতে পারলাম না, আমি কিছু করতে পারলাম না, তার মধ্যে আমি ক্রিটিসিজম করবো, এটা 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 একটুখানি নেগেটিভ ক্রিটিসিজম অবশ্যই ক্ষতিকারক, এটা খারাপ। কিন্তু পজিটিভ একটা ভুল হয়েছে এই জিনিসটা, এটা ভাই পরামর্শ যদি পজিটিভ ক্রিটিসিজম ওটা তো অবশ্যই দরকার। হ্যাঁ, এই জিনিসটা যদি এইটা না হয়, এইটা হতো মনে হয় ভালো হতো, এটা ভালো, কিন্তু ওই ক্রিটিসিজম একেবারে খারাপ। তোর কাছে মানে তুই বেশ হালকা চালের মানুষ, যেমন তুই কথাটা বলছিস, তো তোর কাছে সুখের পরিভাষা কি? সুখ বলতে তুই কি বুঝিস? তুই কি সুখী? সুখী এই দুনিয়াতে কেউই না। কেন তুই কেন সুখী? সুখী, আমি সুখী, আমি মোটামুটি ভালোই সুখী। মানে তোর সুখের পরিভাষা কি? মানে অর্থ আছে, অনেক আছে না, অর্থ বেশি আমার কাছেও নেই, কারো যে চাকরিজীবী করে তার কাছে অর্থ খুব একটা বেশি থাকে না, তবে সে মোটামুটি মাসটা পার করতে পারে। তাহলে তুই কি বলা যায় তাহলে তুই সফল মানুষ? সফল হিসাবে ওই রকম সফল হিসাবে সেটাই বলছি, কালামের মতো মানে সফলতা আর সুখ এই দুইয়ের মধ্যে তুই কি করে পার্থক্য করবি? মানে তোর জীবনের পরিপ্রেক্ষিতে সফলতা তুই যদি সুখ আর সফল যদি একই হয়, তাহলে তুই তো বলছিস তুই সুখী, তাহলে তুই সফল। ওই এবার দেখ, প্রতিটা মানুষই তার জীবনে স্ট্যান্ড করার জন্য তাকে ভালো, কেউ হয়তো ভাবতো যে আমি বুঝি ডাক্তার হবো, আমি বুঝি ইঞ্জিনিয়ার হবো, বা আমি সুখে মানে মিনস যে আমার কোনো কষ্ট করতে হবে না, আমি খাবো দাবো, আমার পয়সা করি থাকবে, গাড়ি বাড়ি থাকবে, সেটার ব্যাপার আলাদা সুখ। কিন্তু ওই সুখের পরিপ্রেক্ষিতে ওই সুখের চিন্তাতে আমি ছিলাম না। আমি ছিলাম যেন একটা চাকরি বাকরি হোক, খাওয়া দাওয়া করে আসবো, খাবো, ঘুমাবো, খাওয়া দাওয়া করে সিম্পল লাইফ, সংসারকে যেন আমি মোটামুটি ভাবে করতে পারি। তাহলে এটা কি সফলতা পরিভাষা হতে পারে? সফলতা না ধরলেও মোটামুটি সুখী। যদি আমি মেন্টালি সুখী হই তাহলে আমি সুখী। আচ্ছা, আমি যদি ধরো ওই এখন আমি 5 লাখ টাকা আমার মাইনা হবে, আর আমি তাও মনে করব যে না আমার এ দিয়ে চলছে না, আমার আরেকটু চাই, তার জন্য আমাকে চুরি চামারি করতে হবে, মানে মনে ওই আক্ষেপ থাকলে পরে কেউ তার কাছে 20 টাকা থাকলেও সে সুখী না। আমার কাছে যা মাইনা দিচ্ছে ভাই বিন্দাস চলো, মানে তোর মন যা চায়। ছেলে দুটো পড়াশোনা করছে, করো ভাই, তোমরা যেখানে তোমার মন চাই তুমি সেখানে পড়ো, ভালোভাবে পড়ো, ভালো একটু রেজাল্ট করো, বাস। আমি এও চাই না যে আমার ছেলে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হোক। চাই না মিনস আমি তো ছেলের আমার কোয়ালিটি দেখেছি, আমার ছেলের ওই কোয়ালিটি তো ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হবে, সেই চিন্তা করলে তো আমাকে হবে না, তার জন্য একটা কোয়ালিটি চাই। সে যতটা প্রোভাইড করা সাপোর্ট, হ্যাঁ, জন্মগতভাবে সে তারা হয়। সুতরাং হ্যাঁ, মোটামুটি ভালো, ঠিক আছে, ভালো রেজাল্ট করো, চলো, যতদূর যা করতে পারবে করো, তারপরে যতটুকু আমি ঢেলতে পারবো ঢেলবো, যতটুকু আমি করতে পারবো, বাবা হিসেবে আমি যেটুকু করতে এইটুকু করতে পারবো। এখনো পর্যন্ত মোটামুটি সুখী। মানে তোর মন যা বলে তুই তাই শুনে চলিস, মানে নিজের মনকে মেনে চলিস, নাকি মন একটা হলে তুই আরেকটা? না, মন হিসাবে মেনে চলি। তো এই আমাদের বন্ধু, এই আমাদের শঙ্কর দাস, ওই যতক্ষণ বন্ধু বান্ধবদের সাথে ঘোরো, শুধু আমার ওই পাড়া বলে না, শুধু আমার স্কুল বন্ধুরাও না, আমার কলেজ বন্ধুরাও তো মাঝে মাঝে এই যে তোর সাথে দেখা হয়, কথা হয়, এটাও তো একটা আনন্দের। এই মনে পড়ে আমার কোনো অপরাধ করেছিস জীবনে, যে মানে গর্হিত অপরাধ করেছিস আজ পর্যন্ত কাউকে বলিস না? গর্হিত অপরাধ বলতে কি, 6-7 পড়ছি, তখন একটা কি খেলা হচ্ছিল, একটা ছেলে আমাদের কি বলেছিল, কি নিয়ে ওই বালি, যে রাজমিস্ত্রি যে বালি কাজ করে, ওর ভেতরে দেখবি ওই গঙ্গার মধ্যে যে একটা মাটির দলান একটা পোড়া মাটি, যে ওইটি ভেঙে থাকে না, ওই টাইপের এক ধরনের পাথর থাকে না, তো ওই ছুঁড়ে ওকে মেরেছিল, ওর মাথাটা ফেটে গেছিল। সেটা তো বদমাইশ, সেটা তো অপরাধ নয়, মানে অপরাধ বোধ তখন আসেনি মাথায়। হ্যাঁ, 7-8 পড়া, তখন তো মোটামুটিভাবে হয়, তখন মানে বাড়িতে গিয়ে ভয় লাগছে যেন এই বাড়িতে যাব, বাড়িতে গেলে পরে তো এবার যদি এমনি মনে পড়ে কোনো অন্যায় কাজ করেছিস জীবনে? বলিস না, সেরকম কোনো অন্যায় কথা তো নেই। এটা বিষয় আমাকে তো তোরা দেখেছিস কলেজে, আমার ওই সময় যখন সবাই মিলে হই করে যাও, হই হই করে যাও, হই হই করে, আমার যত হই হট্টগোলের মধ্যে আমায়। তো 18 আর বিশেষের মধ্যে তোর কোনো বার্তা দেওয়ার আছে? বার্তা বলতে কি, সবাই সুস্থ থাকে, সবল থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও, এইটুকু। আর পূর্ণেন্দুর মতো একটা যে ক্যাপ্টেন পাওয়া হয়েছে, এটাকেই যত্ন সহকারে রাখো, আর কি। এই আমাদের শঙ্কর দাস, জানলাম হয়তো সবই জানা ছিল,
তবু সবটুকু জানা ছিল না। অনেকটাই জানা থাকলেও সবটুকু জানা সম্ভব হয় না, থাকে না। সেই জন্যই মৌনমিতাল একসাথে দেখা। মৌনমিতালের আসল উদ্দেশ্য এইটাই, যে মানুষটাকে আমরা সেই 91 সালে হারিয়ে ফেলেছিলাম, সেই মানুষটা এখন কেমন আছে, তার মনের দর্শন আর তার রূপের দর্শন, এই দুটো দর্শন মেলানোর জন্যেই এই মৌনমিতাল। আজকে এইটুকু রইল, আবার সামনে আর অন্য দিন অন্য কারোর সাথে হবে। বাই। থ্যাংক ইউ।